জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে রয়েছি মোর্শেদ মিয়াজি। জ্বালানি তেলের পর এবার গ্রাহক ও পাইকারি পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম। গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে 1 টাকা 52 পয়সা বেড়ে 9 টাকা 11 পয়সা এবং পাইকারি পর্যায়ে 1 টাকা 39 পয়সা বেড়ে 8 টাকা 39 পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। চলতি মাস থেকেই নতুন দর কার্যকর হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ব্রিফিংয়ে জানানো হয়, এর আগে অনুষ্ঠিত গণশুনানির তথ্য বিশ্লেষণ করে নতুন দর ঠিক করা হয়েছে। ব্রিফিং থেকে আরও জানানো হয়, বিদ্যুতের দাম বাড়ার ফলে গ্রাহক পর্যায়ে দাম বেড়েছে 15 থেকে 19.94% এবং পাইকারিতে বেড়ে 19.85%। যেখানে বলা সরকার থেকে চাওয়া হয়েছিল 17% থেকে 21%-এর মধ্যে, তাই না? মিনিমাম 17, যেটা 1 টাকা 21 পয়সা এবং 1 টাকা 50 পয়সা। এবং আমরা এটা বিবেচনা করি, আপনাদেরকে শুনে, সবাইকে শুনে একসঙ্গে যেহেতু আপনার ভর্তি কমাতে হবে, একই সঙ্গে আবার ভোক্তার বা স্বার্থ দেখতে হবে। সো আমরা এখানে যেটা বাড়িয়েছি এটা 19.85 বাড়িয়েছি। একই সঙ্গে যে আমরা যদি স্ল্যাব দেখি, আমরা যেখানে লাইফ লাইন সেখানে বাড়িয়েছি আমরা সবচেয়ে কম 15। জ্বালানি তেলের পর বিদ্যুতেরও দাম বাড়ায় বাড়তি বিলের চাপ সাধারণ গ্রাহকরা। পরে তাহলে আমাদের তো আসলে জনজীবন অতিষ্ঠের মতো অবস্থা। দোকান চালানো প্লাস স্টাফ সবকিছুই মানে এটার উপর ব্যাঘাত ঘটবে। আবার সন্ধ্যা 7টা পর্যন্ত মার্কেট করছে। এখন সবকিছু মিলে দেখা গেল আমাদের খুবই পরিস্থিতি খারাপ। সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সাতক্ষীরার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোররাতে সীমান্তের কালেন্দি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রায় 1 বছর আগে কাজের জন্য অবৈধভাবে ভারতে যায় মহিউদ্দিন ও শাহিন। পরে কলকাতার হাওড়া হয়ে তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করে। ভোররাতে সীমান্ত দিয়ে দেশে ফেরার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এতে মারাত্মক জখম হয় 2 জন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাত 3:15টার দিকে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের সাতক্ষীরার সদর হাসপাতালে পাঠান। এদিকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে সন্দেহভাজন আরও 18 অভিবাসীকে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ভারতে প্রবেশ ও বসবাসের কোনো বৈধ নথি পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তাদের রাখা হয়েছে হোল্ডিং সেন্টারে। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের কথা স্বীকার করেছে তারা। অন্যদিকে বাংলাদেশে ফিরতে বুধবার পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্তে জড়ো হয়েছেন নারী ও শিশুসহ 300-র বেশি মানুষ। পরিচয় যাচাই বাছাই প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ব্যবস্থা নেবে ভারত সরকার। পশ্চিমবঙ্গে প্রথম সরকার গঠনের পর থেকেই অনুপ্রবেশ ও কঠোর অভিবাসন নীতিতে সোচ্চার বিজেপি। বাংলাদেশ প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া বক্তব্য নিয়ে সরকারের মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া সরকারের পররাষ্ট্র নীতির সাফল্য বলে দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী কোন দেশে সফর করবেন তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে যদি ওনার ডেডিকেটেডলি ওনার এই কাজটি করতে হয়, তাহলে ওনাকে সময়টা দিতেই হবে ওখানে। বাট দ্যাট ডাজন্ট মিন যে উনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। সো ওখানে এটা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এবং ওইটা আমি মনে করি ওনাদের দুজনের সিদ্ধান্তে এটা হবে। সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্য মিথ্যা বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে বেনাপোল সীমান্ত পরিদর্শন শেষে সীমান্তে হত্যার দায়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। হাদির হত্যাকারীরা বাংলাদেশ থেকে পালালো কি করে সেই প্রশ্ন রাখেন পাটোয়ারি।
বাংলাদেশের সীমান্তে কোনো মানুষ গরু চোরাচালান করে না, এগুলা ভারতীয়রা করে। যারা বাংলাদেশকে মানুষকে এই ধরনের অপবাদ দিতে চায়, ওরা ভারতীয় বয়ান দিচ্ছে আমাদেরকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের এখানে নাকি অনেকে অবৈধ ব্যবসার সাথে জড়িত, এই জন্য হলো তাদেরকে হত্যা করলে কিলিং হবে না। আমরা বলবো স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা হলো সর্বমিথ্যা একটা বক্তব্য। একটি মহল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। দুপুরে ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলা বাস্তবায়ন করায় গণসংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল আরও বলেন, নতুন করে যখন তারেক রহমানের সরকার দেশ গড়ার কাজ শুরু করেছে, তখন অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে একটি মহল। বলেন, সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি সহ সব প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছে সরকার। নারী সমাজের প্রতি আমার আবেদন আছে, একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করবার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গঠন করবার কাজ শুরু করেছি তারেক রহমানের নেতৃত্বে, তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হয়ে যায়। যারা তারেক রহমানের সরকার, কথার সরকার, যে কথাগুলো দিয়েছি আমরা সেই কথাগুলো আমরা পালন করবার চেষ্টা করছি। তিনি বলেছিলেন ফ্যামিলি কার্ডের কথা, আমরা ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করেছি। জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে কাল দেশব্যাপী কর্মসূচির ডাক দিয়েছে জামায়াত। রাজধানীতে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দফায় দফায় মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এর প্রভাব সরাসরি নিত্যপণ্যের বাজারে পড়ায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর ওপর চাপ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দেশের ব্যাংকিং খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। ইসলামী ব্যাংকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কিছু প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সংশ্লিষ্ট ব্যাংকিং খাতের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। মানুষের মনে একটা আস্থা এসেছে, চোররা তেল চুরি করতে পারবে না, তেল ডাকাতরা ডাকাতি করতে পারবে না, অবৈধ মজুদদাররা আর মজুদ করতে পারবে না, যারা প্রাইস টেম্পারিং করে দাম বাড়ায় তারা আর পারবে না। মানুষের মধ্যে আস্থা যখন ফিরে এসেছে, অটোমেটিক্যালি এই সমস্যার সমাধান হয়ে গেছে। 13 মাস পর কারাভোগের পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। রাত 10:10 কাশিমপুর কারাগার থেকে বের হন তিনি। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন জেলার শিরিন আক্তার। কারাগার সূত্রে জানা যায়, আদালতের জামিন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে গত বছর 9 মে একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন তিনি। পরে তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় উচ্চ আদালত থেকে পর্যায়ক্রমে জামিন লাভ করেন তিনি। সেলিনা হায়াত আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, তার বিরুদ্ধে থাকা সব মামলায় আদালত জামিন মঞ্জুর করায় কারা মুক্তিতে কোনো আইনি বাধা ছিল না। আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আলোচিত রামিসা হত্যা মামলায় বৃহস্পতিবার যুক্তিতর্ক শেষে ঘোষণা হতে পারে রায়ের দিন। সকালে শুনানি শেষে এমনটাই জানিয়েছেন বিচারক। এ সময় আসামিদের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে সাক্ষীদের বক্তব্য ও অভিযোগ পড়ে শোনান বিচারক। পরে সেই অভিযোগ এবং সাক্ষীদের বক্তব্য প্রসঙ্গে আসামিদের বক্তব্য জানতে চাইলে হত্যায় অভিযুক্ত সোহেল জানান, তিনি একাই দোষী নন, তার সাথে ছিল ডলার নামে আরেকজন। এ সময় আদালতে নিজের দোষের জন্য ক্ষমা প্রার্থনা করেন সোহেল, আর নিজের স্ত্রীকে দাবি করেন নির্দোষ। এর আগে এই মামলায়
একদিনে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচার বিভাগে নজির স্থাপন করে আদালত। যে আমি নির্দোষ, তারপরে উনি বলেছেন আমি দোষী, আমি মাপ চাই, এর সাথে আরেকজনের নাম বলেছেন ডলার। কিন্তু আমরা আগেই বলেছি যে রেকর্ড বহির্ভূত কোনো ব্যক্তির নাম যদি কোনো আসামি বলেন, সেইটা আসলে আদালতের প্রসিডিংয়ে বিবেচনাযোগ্য বিষয় না। আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। তার পক্ষে কোনো ছাপাই সাক্ষী নাই বিদেশে আজকে ছাপাই সাক্ষী দিবে না। ময়নাতদন্ত ছাড়া মামলা হলে আসামি পক্ষ সুবিধা পেলেও আদ্দিন হাসপাতালের 6 শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্তরা সুবিধা নিতে পারবে না এমন দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে তিনি বলেন, 6 নবজাতকের মৃত্যুর অপরাধের কোনো ছাড় হবে না। মন্ত্রী আরও জানান, 492টি উপজেলায় 50 শয্যার হাসপাতালকে 101 শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে বিকেলে আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। যদি পোস্টমর্টেম না হয়, দেয়ার ইজ এ চান্স অফ টেকিং ইন অপরচুনিটি হোয়াইল আর্গুমেন্ট উইল বি গোয়িং অন। বাট এক্ষেত্রে দেখেন, ইটস এ ভেরি হাইলি সেন্সিটিভ ইস্যু। জাজ থেকে শুরু করে সবাই জানে, যদিও আবেগতাড়িত হয়ে জাজ সাহেবরা রায় দেবেন না, বাট ইট ইজ দ্য রিয়ালিটি যে 6টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে। এবং রাজুকও যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার। সবকিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে বা এই অপরাধে তারা কোনো ছাড় পাবে, আমার মনে হয় না। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার আগের অনেক আলামতের হদিস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দেখা করতে আসেন সাংবাদিক দম্পতি সাগর রুনির একমাত্র সন্তান মেঘ। এ সময় হত্যার তদন্তের অগ্রগতির বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, সে সময়কার অনেক আলামতের হদিস পাওয়া যাচ্ছে না। এছাড়া এই আলোচিত হত্যাকাণ্ডের তদন্তের ধারাবাহিকতা না থাকায় নতুন করে তদন্ত টিমের বেগ পেতে হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকারের সময় হাইকোর্টের গঠিত টাস্কফোর্স তদন্ত কাজ চলমান রয়েছে। 2012 সালের 11 ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি তাদের ঢাকার পূর্ব রাজাবাজারের বাসায় খুন হন। যখন এই ঘটনা সংঘটিত হয় তখন তো ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এবং তখন পুলিশ প্রশাসন বলেন, তদন্তকারী সংস্থা বলেন, রাজনৈতিক প্রশাসন বলেন, মন্ত্রী বলেন, সম্পূর্ণ তারা একটা রাজনৈতিক দলভুক্ত ছিলেন। ওই সময় প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা দায়িত্বে ছিলেন, পুলিশ কর্মকর্তা যারা দায়িত্বে ছিলেন, কিংবা ঘটনার অব্যবহিত পরে যে সমস্ত পুলিশ কর্মকর্তা গিয়েছেন, লোকাল পুলিশ স্টেশন, ডিবি, তারা এগুলো অবহিত ছিলেন। শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কাল সন্ধ্যায় মশাল মিছিল এবং শুক্রবার জুমার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা যার খুনের ব্যাপারে বলেছেন সেটি ওসমান হাদি ছাড়া আর কেউ নন। তাই খুনের সাথে যারা জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। অভিযোগ করেন, হাদি হত্যার সাথে ভারত সরকার ও দেশের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে। এ সময় সরকারকে জাতিসংঘের অধীনে তদন্তের অগ্রগতি জানানোর আহ্বান জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। এর পিছনে যারা রয়েছে তাদের নাম প্রকাশ হলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। তার মানে এখন তদন্তের বিষয় সামনে এসে দাঁড়িয়েছে যে ভারত এই খুনের পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করবার জন্য ইন্টারিমকেও এই কাজে অন্তর্ভুক্ত করেছিল কিনা সেইটা আমরা জানতে চাই। বাংলাদেশের সকল জনগণকে শহীদ ওসমান হাদির খুনিদেরকে বিচারের মুখোমুখি করবার জন্য বাদ জুমার সারা দেশে বিক্ষোভ আহ্বান করছি জনগণের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্য ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং এর একটি প্রতিনিধি দল। সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিনিধি দলকে জানানো হয়, বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান জানান, বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও আইসিটি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা ও ব্যবসা সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। দুপুরে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেন। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতে সাইপ্রাস যাওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা, পেশাদারিত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে সশস্ত্র বাহিনীর সুনাম ও গৌরবের বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অপ্রয়োজনীয় নিয়ন্ত্রক জটিলতা কমিয়ে দেশে ব্যবসা পরিচালনা সহজ করা হবে। এছাড়া আসছে বাজেটে বেসরকারি খাতের প্রবৃদ্ধি সহ উদ্যোক্তা বিকাশ ত্বরান্বিত করা হবে বলেও জানান তিনি। বুধবার সন্ধ্যায় রাজধানীতে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভের প্রি বাজেট গোলটেবিল বৈঠকে অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির জন্য সৃজনশীল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ সম্ভাবনাময় খাতে গুরুত্ব দেওয়া হবে। গোলটেবিল বৈঠকে বেসরকারি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, পুঁজিবাজারের বিকাশ, সবুজ ও নীল অর্থনীতির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদী কৌশল নিয়েও মতবিনিময় করেন। আমরা চেষ্টা করেছি, বাংলাদেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেছি, সবাইকে মাথায় রেখে বাজেট দেওয়া হবে। ক্রমান্বয়ে ঋণ উপর নির্ভর কম করে বিনিয়োগের উপর বেশি নির্ভর করতে হবে আমাদেরকে। আমাদের পরিচালন ব্যয় ক্রমান্বয়ে কমিয়ে আনতে হবে। যে অর্থনীতি বাংলাদেশের মানুষের বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করতে পারবে এবং যে উন্নয়নের স্বপ্ন আমরা দেখাতে চেষ্টা করছি, যে $1 ট্রিলিয়ন ইকোনমি দিকে আমরা যাচ্ছি, সেটা যাতে বাস্তবায়ন হতে পারে। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বিকেলে সদর উপজেলা জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের সাদ্দাম বাজার মোড় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানান। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অতি দ্রুত দোষীদের আইনের আওতায় আনার পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। এর আগে একজন কুষ্টিয়া থেকে প্রাইভেট কারে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে অতর্কিত হামলার শিকার হয়ে আহত হন মুফতি আমির হামজার পরিবার, তার শ্যালক আবু বকর ও গাড়ি চালক সাদ্দাম। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে মতিঝিলে প্রধান কার্যালয়ের সামনে আজ তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে সচেতন গ্রাহক ফোরাম। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের স্ত্রী ঋণ খেলাপি, ফলে এই পরিবারের কেউ কোনোভাবেই এই পদে থাকতে পারে না। তারা আরও দাবি করেন, ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহাল করতে হবে, পাশাপাশিও বাতিল করতে হবে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 18 এর ক ধারা। এ সময় খুরশিদ আলমের নিয়োগ বাতিল না করা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যের সমালোচনাও করেন তারা। পরে মিছিল নিয়ে প্রেস ক্লাবের দিকে রওনা দেয় বিক্ষোভকারীরা। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম আয়োজিত
জোরপূর্বক শ্রমের অজুহাতে বাংলাদেশ সহ 60টি দেশের পণ্যের উপর অতিরিক্ত 10 থেকে 12.5% শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধি কার্যালয় ইউএসটিআর। তবে বাংলাদেশে উপর জোরপূর্বক শ্রমিকের অভিযোগকে ভিত্তিহীন ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন দেশটির নিট পোশাক খাতের শীর্ষ সংগঠন বিকেএমইএ। সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বাংলাদেশের কারখানায় শ্রমিকদের জোরপূর্বক শ্রমের কোনো নজির নেই। আমেরিকার এই সিদ্ধান্তে রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা বড় ঝুঁকিতে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। ট্রাম্প যখন তার আগে ইম্পোজ করা ট্যারিফটা যখন তার উচ্চ আদালত যখন বাতিল করে দিল, এরপরে নানা অজুহাত খুঁজতেছিল, এটা একটা অজুহাত দাঁড় করিয়ে এটা ইম্পোজ করার চেষ্টা করতেছে। তবে আমার বিশ্বাস যে বাংলাদেশের উপরে এই অভিযোগ তারা প্রমাণ করতে পারবে না, এবং আমি মনে করি যে আমাদের সরকার যদি এটাকে যথাযথভাবে এটার উত্তর দেয়, এবং সম্ভবত জুনের 7 না 8 তারিখে হয়তো বোধহয় এটার একটা প্রাথমিক হিয়ারিং এর ব্যাপার আছে, তো এই ব্যাপারে প্রয়োজনীয় সরকার যদি ব্যবস্থা নেয়, ইভেন আমাদের নতুন করে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন, কনগ্রেচুলেশন ওনাকে। উনি যদি আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তিনি যদি এই ব্যাপারে উদ্যোগ নেন, আমার বিশ্বাস যে বাংলাদেশের উপর এটা থাকবে না। ঢাকার মিরপুরে একা বসবাসরত বৃদ্ধা নূরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় আলোচিত তার ছেলে যুগ্ম সচিব একে মানিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্যপদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, তিনি 4 জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য করা হবে। গত 31 মে রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে 75 বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার। এরপর তার সন্তানদের অবহেলার বিষয়টি গণমাধ্যমে আসে। ঢাকার মিরপুর 11 নম্বর একটি বাসা থেকে 75 বছর বয়সী নূরজাহান বেগমের এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্ট রিট দায়ের করা হয়েছে। রিটে 75 বছর বয়সী নূরজাহান বেগমের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটের পক্ষের আইনজীবী হলেন ব্যারিস্টার HM সানজিদ সিদ্দিকী। গত 31 মে ঢাকার মিরপুর 11 নম্বরে একটি বাসা থেকে 75 বছর বয়সী নূরজাহান বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, মরদেহটি পচে গিয়ে পোকায় ধরেছিল। তবে তিনি ঠিক কবে কী কারণে মারা গেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। নূরজাহান বেগমের একাধিক সন্তান উচ্চ শিক্ষিত ও দেশে গুরুত্বপূর্ণ কর্মে নিয়োজিত থাকায় ঘটনাটি আলোচনায় এসেছে। রিটকারী আইনজীবীর যুক্তি হচ্ছে, মৃত নারীর পাশেই তার মেয়ে ও অন্য স্বজনরা বসবাস করে। এমন পরিস্থিতিতে একা একা কিভাবে মরে থাকলো তার তদন্ত হওয়া প্রয়োজন। তার প্রতি মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে রিটে। আগামী রোববার রিটের শুনানি হবে। পাবনার 9ম শ্রেণীর ছাত্রী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িত 3 আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান জেলা পুলিশের কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি জানান, সকালে পীরপুর এলাকায় পদ্মা নদীর তীরে বস্তাবন্দি রিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি আরও বলেন, বুধবার সকালে ভুক্তভোগী রিয়া খাতুন চাচাতো ভাই নাইমের বাসায় গেলে উভয়ের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় অভিযুক্ত নাইম রিয়া খাতুনকে শ্বাসরোধে হত্যা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যায় ব্যবহৃত সাদা প্রাইভেট কার উদ্ধার করে পুলিশ। পুলিশের যে ডিবি টিম, সেই ডিবি টিম খুব দ্রুততম সময়ের মাধ্যমে এই ঘটনার যে মেইন সাসপেক্ট নাইমকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই, এবং তার জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে এই ঘটনার সাথে, হত্যাকাণ্ডের সাথে জড়িত আরও 2 জন ইয়াসিন এবং তুহিনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই।
নাটোরে ৫ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে এক ফুচকা বিক্রেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, মঙ্গলবার বিকেলে অভিযুক্ত শরীফুল ইসলাম প্রতিবেশীর ৫ বছরের শিশু কন্যাকে প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে নিয়ে ধর্ষণ করে। এ সময় কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত। পরে শিশুটির জরায়ুতে রক্তক্ষরণ হলে পরিবার বুঝতে পেরে সদর হাসপাতালে নিলে সন্ধ্যায় ঘটনা জানাজানি হয়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাতে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায় এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নেত্রকোনায় মাত্র ৫০০ টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। দুপুরে জেলার কেন্দুয়া উপজেলার শিমুলতলা গ্রামে এই ঘটনা ঘটে। পরে বিকেলে অভিযুক্ত হাবিয়া আক্তার ও ছেলে ইমন মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা জানায়, দলপা শিমুলতলা গ্রামের মিলন মিয়ার কাছে ধার বাবদ ৫০০ টাকা পাওনা ছিল একই এলাকার মমিন মিয়ার ছেলে ইমন মিয়ার। দুপুরে পাওনা টাকা নিয়ে উভয়ই কথা কাটাকাটি ও ঝগড়ায় জড়ায়। এক পর্যায়ে অভিযুক্ত ইমনের হাতে থাকা দা দিয়ে ভুক্তভোগীকে দা দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে ভুক্তভোগীকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশে জানায়, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়। জমি সংক্রান্ত বিরোধের জেরে সাভারে এক ক্রোকারিজ ব্যবসায়ীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সকালে জেলার রাজফুলবাড়িয়ার দক্ষিণ দত্তপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগীরা ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করে। ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন ধরে ১% জমির মালিকানা নিয়ে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে বিরোধ ছিল। এরই ধারাবাহিকতায় সকালে অভিযুক্ত নয়ন, তার স্ত্রী শাহেলা সহ কয়েকজন মিলে ভুক্তভোগী ব্যবসায়ী আলতাফ হোসেনের উপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে গুরুতর জখম করা হয়। আহত ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের ইনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে এক কিশোর সহ 2 জনের মৃত্যু হয়েছে। বিকেলে সদর উপজেলার পৌর এলাকা ও ইসলামপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিকালে ভবানীপুর গ্রামে এক ব্যক্তি আম বাগানে প্যাকিংয়ের কাজ করছিল। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে বিকেলে পৌর এলাকার শিয়ালা কলোনি গ্রামে নিজ বাড়ির পাশে বজ্রপাতের শিকার হয়ে আরও একজনের মৃত্যু হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। রাঙামাটিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসত ঘর পুড়ে গেছে। এ সময় ঘরের মালামাল পুড়ে ১৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। বিকেলে বাঘাইছড়ি পৌরসভার মুসলিম ব্লক এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে বিজিবির প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা না ঘটলেও ঘরের মূল্যবান সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় মব সৃষ্টি করে বিজিবির কাছ থেকে চোরাই পণ্য বোঝাই একটি গাড়ি ছাড়িয়ে নিয়েছে চোরা কারবারিরা। বিকেলে কসবা উপজেলার নয়নপুর বাজারে এই ঘটনা ঘটে। এ সময় বিজিবির উপর হামলারও চেষ্টা করা হয়। বিজিবি জানায়, দুপুরে কয়েকজন চোরা কারবারি একটি পিকআপ ভ্যানে চোরাই পণ্য পাচারের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি পিকআপটি জব্দ করে। এ সময় চোরা কারবারিরা পণ্যগুলো বৈধ দাবি করে পিকআপটি ছেড়ে দেওয়ার জন্য বিজিবির উপর চাপ দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলে সেখানে আরও লোক জড়ো হয়ে মব সৃষ্টির চেষ্টা করে চোরা কারবারিরা।
পরে পরিস্থিতি সামাল দিতে জব্দকৃত গাড়ি ছাড়তে বাধ্য হয় বিজিবি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বাগেরহাটে খানজাহান আলী মাজারের দিঘিতে থাকা কুমিরটিকে সরিয়ে নিয়েছে বন বিভাগ। বুধবার দুপুরে স্থানীয়দের সহায়তায় বন বিভাগের কুমির বিশেষজ্ঞরা দিঘির পূর্ব পাড়ের একটি ছোট পুকুর থেকে এই কুমিরটিকে ধরে খুলনায় নিয়ে যায়। সকাল 10:30টার দিকে দিঘির পূর্ব পাড়ে কুমিরটির দেখা মেলে। পরে তাকে ধরার কার্যক্রম শুরু করে বন বিভাগের কর্মীরা। বেলা 12টার দিকে খাবারের প্রলোভনে কুমিরটিকে বেঁধে ফেলা হয়। পরে দিঘি থেকে গাড়িতে তুলে খুলনায় নিয়ে রওনা করে বন বিভাগ। 3 দিন আগে কুমিরটির আক্রমণে এক শিশুর মৃত্যু হয়। পরে মঙ্গলবার রাতে জেলা প্রশাসন জননিরাপত্তার স্বার্থে প্রাণীটি সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে কুমিরটিকে সরিয়ে নেয় স্বস্তি প্রকাশ করেছে স্থানীয়রা। সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম আরও জোরদার করতে ফিনিক্স সামিট 2026 আয়োজন করতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভার্জেন্স প্ল্যাটফর্ম দ্য মিট ফিনিক্স গ্রুপ। বুধবার রাজধানীর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 23 জুন থেকে শুরু হয়ে 27 জুন পর্যন্ত ঢাকায় এই সামিট অনুষ্ঠিত হবে। 5 দিনের এই আয়োজনের পৃষ্ঠপোষক ব্র্যাক ব্যাংক পিএলসি। আয়োজনের টেকনিক্যাল ওয়ার্কশপগুলো কৃষিবিদ ইনস্টিটিউশনে ও মূল সম্মেলন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মূল সম্মেলনে ব্লু টিম ডে ও রেড টিম ডে শীর্ষক দুটি বিশেষ ট্র্যাক অনুষ্ঠিত হবে। আয়োজনের সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ ও ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির মতো জাতীয় প্রতিষ্ঠানগুলো। সারা বছর জুস উৎপাদনে ব্যবহারের জন্য আম সংগ্রহ শুরু করেছে প্রাণ আরএফএল গ্রুপ। এই প্রক্রিয়া দেখতে প্রাণের আম সংগ্রহ ও পাল্পিং কারখানা পরিদর্শন করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। দুপুরে রাজশাহীর গোদাগাড়িতে প্রাণের বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনকালে আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এ সময় কোম্পানির আধুনিক উৎপাদন ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন। চলতি মৌসুমে প্রাণ 12,000 চুক্তিভিত্তিক আম চাষির কাছ থেকে 60,000 মেট্রিক টন আম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। রাজশাহীর পাশাপাশি নাটোরের এক ডালায় প্রাণ এগ্রো লিমিটেড কারখানাতেও আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম পরিচালনা করছে প্রাণ আরএফএল গ্রুপ। দেশব্যাপী ভোক্তাদের কাছে হামদর্দের পণ্য ও সেবাকে আরও সহজলভ্য এবং আধুনিক বিপণন ব্যবস্থার আওতায় নিয়ে আসতে উদ্বোধন করা হয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের কনজিউমার শাখার। সকালে বাংলা মোটরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হামদর্দ কর্তৃপক্ষের আশা, নতুন কনজিউমার শাখার কার্যক্রম দেশের ভোক্তাদের জন্য উন্নত মানের পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হামদর্দ এর উল্লেখযোগ্য কনজিউমার পণ্যগুলো হলো আম্রপালি রুহ আফজা ইনস্ট্যান্ট ড্রিঙ্ক পাউডার, হামদর্দ আম্রপালি ম্যাঙ্গোবার, ইহরাম নিম বাথিং বার, মেলোরা কোল্ড গার্ড ইত্যাদি। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কথিত যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। এরই মধ্যে তাইর জেলায় ইসরায়েলি ড্রোনের পরপর হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 6 জন। নিহতদের মধ্যে একজন প্যারামেডিক ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। অব্যাহত এই হামলার মধ্যেই বুধবার সকালে রাজধানী বৈরুতের দক্ষিণে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় তেল আবিব সেনারা। এছাড়া স্থল অভিযানের সম্প্রসারণের অংশ হিসেবে লেবাননের দক্ষিণে আবারও বাসিন্দাদের জোরপূর্বক নিজ ভূমি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এমত অবস্থায় আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মার্চ থেকে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণহানি হয়েছে এ পর্যন্ত 3,468 জনের, আর আহত হয়েছেন 10,000-এর বেশি মানুষ।
18 বছর বয়সী শিক্ষার্থী হেনরি নাওয়ারকে হত্যাকাণ্ডের ঘিরে উত্তাল যুক্তরাজ্যের সাউদাম্পটন শহর। এই ঘটনার প্রতিবাদে সাউদাম্পটনের একটি থানার বাইরে ব্যাপক সংঘর্ষ হয় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল, ময়লার ঝুড়ি এবং অন্যান্য বস্তু ছুঁড়ে মারে আন্দোলনকারীরা। পাল্টা জবাবে পুলিশ তাদের লক্ষ্য করে পিপার স্প্রে ও লাঠি পেটা করে। গেল ডিসেম্বরে দক্ষিণ ইংল্যান্ডের সাউদাম্পটন শহরে ছুরিকাঘাতের শিকার হয়ে মারা যান হেনরি নাওয়াক। তার হত্যাকারী 23 বছর বয়সী শিখ যুবক বিক্রম দিগওয়ালকে 1 জুন যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তেহরানে মার্কিন হামলার পাল্টা জবাবে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 1 জন নিহত হয়েছেন। এছাড়া 5 বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মী সহ 60 জনের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে 1 নারী সহ 3 বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। এছাড়া বিমানবন্দরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইরানের কেশম দ্বীপ ও একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালীর কাছে একটি জাহাজে হামলার দাবি করেছে তেহরান। লেবাননে ইসরায়েলি হামলার জেরে স্থায়ী যুদ্ধবিরতি আলোচনা থমকে যাওয়ার পর ওয়াশিংটন তেহরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যদিও আলোচনা চলমান বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এমনকি ইরান পারমাণবিক অস্ত্র ত্যাগে রাজি হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের এক সাক্ষাৎকারে তিনি এসব দাবি করেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ফ্লোরিশ স্টে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 17 বিদেশি নাগরিক সহ অন্তত 21 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বাংলাদেশ সহ লাইবেরিয়া ও নাইজেরিয়ার নাগরিক রয়েছেন। এছাড়াও এখন পর্যন্ত দগ্ধ অবস্থায় 37 জনকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। এনডিটিভি জানায়, স্থানীয় সময় সকাল 8টার পর দিল্লির মালভিয়া নগর এলাকায় 5ম তলা হোটেলটির বেসমেন্টে অবস্থিত একটি রেস্তোরাঁয় হুট করেই আগুন ধরে যায়। এ সময় ফায়ার সার্ভিসের অন্তত 10টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সময় ভবনটির ভেতরে 40 জনেরও বেশি অতিথি ছিল। আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে আগুন লাগার মাত্র 6টি কক্ষে এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর। অস্ট্রেলিয়া সিরিজের প্রথম 2 ওয়ানডের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। 4 বছর পর দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত, সেই সাথে দলে ফিরেছেন নুরুল হাসান সোহানও। গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে শেষবার মাঠে নেমেছিল বাংলাদেশ। ওই সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন ও আফিফ হোসেন ধ্রুব। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন মোসাদ্দেক ও সোহান। চলতি ডিপিএলে ব্যাট হাতে ভালো সময় পার করায় দলের সুযোগ মেলে তাদের। আগামী 9 জুন মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। একই মাঠে পরের 2 ম্যাচ হবে 11 ও 14 জুন। এদিকে বিসিবির চলমান নির্বাচন বাতিল চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের ফলে বিসিবির 7 জুনের নির্বাচন হতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী। বিসিবির সাবেক 6 জন কাউন্সিলর এই রিট দায়ের করেন। বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে এই রিটের উপর শুনানি করে রিটটি উত্থাপিত হয় মর্মে খারিজ করে দিয়েছেন। পরে বিসিবির আইনজীবী জানান, পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত বিসিবির বোর্ড সংক্রান্ত 4টি রিট খারিজ করেছে হাইকোর্ট। বিসিবির আইনজীবী বলেন, একের পর এক রিট করে আইসিসির কাছে ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে বিসিবির সার্বিক পরিস্থিতি জানতে দুবাই থেকে আইসিসির 2 জন প্রতিনিধি ঢাকায় অবস্থান করছেন। তাদেরও ক্রিকেট বোর্ডের সার্বিক পরিস্থিতি অবহিত করা হয়েছে। গত 16 মে এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে হাইকোর্টের গঠিত নির্বাচন কমিশনার। এই বিজ্ঞপ্তিতে জানানো হয় 7 জুন পরিচালনা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। 6 জন কাউন্সিলর, ফর্মার কাউন্সিলর একটি রিট দায়ের করেছে। সেখানে তারা
আর নতুন যে কাউন্সিলর নেওয়ার যে প্রক্রিয়া এটাকে চ্যালেঞ্জ করে তারা ইলেকশনটাকে উপরে স্টেজে তারা একটি রিট দায়ের করেছিল। গতকালকে এটি প্রাথমিক শুনানি হয়েছে এবং আজকে আবার এটি নতুন করে শুনানি হয়েছে এবং কোর্ট এটি নট প্রেস রিজেক্ট করে দিয়েছে দীর্ঘ শুনানির পরে। আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে সাবেক 4 পরিচালকের বৈঠক এবং অভিযোগ জানানোকে অজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন বিসিবি পরিচালক পদে নির্বাচিত সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। ক্যাটাগরি 3 থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই পরিচালক বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ নিজস্ব আইন মেনেই বিসিবির পূর্ববর্তী কমিটি ভেঙে দিয়েছিল এবং ক্রীড়া পরিষদের এই ক্ষমতা জাতীয় সংসদের মাধ্যমে ন্যস্ত, তাই এই বিষয়ে অভিযোগ করা অপ্রয়োজনীয়। জাতীয় ক্রীড়া পরিষদের যেই বিধিমালা আছে তার 21 ধারায় পরিষ্কার বলা আছে, তারা যদি কোনো ফেডারেশনের বিদ্যমান যে আইন যে কাঠামোই থাক না কেন, তাদের কাছে যদি মনে হয় যে তারা জাতীয় ক্রীড়া পরিষদ বা খেলার পরিপন্থী কোনো কর্মকাণ্ড করেছেন, তারা কোনো কারণ দর্শানো ছাড়াই তারা যে কোনো ফেডারেশনকে ভেঙে দিতে পারবেন এবং অ্যাডহক কমিটি গঠন করতে পারবেন। সুতরাং এখন ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশনটাকেই কনসেন্ট্রেট করে এই কথাগুলো যদি আমরা অভিযোগ করি, আইসিসি বা যে কোনো সংস্থা অভিযোগ করি, এগুলো তাদের কাছেও কিন্তু একসময় হাসির খোরাক হয়ে যাবে। এটা হতো তারা এসেছে, এখন তারা এসে কিন্তু ফিজিক্যালি এই জিনিসগুলোর ব্যাখ্যা জানতে চাবে। আমাদের দেশের ক্রীড়াঙ্গনের কাঠামো কি, জাতীয় ক্রীড়া পরিষদ কি, ফেডারেশন কি, ক্রিকেট বোর্ড কি, তারা যখন এগুলো জানবেন, আমার মনে হয় যারা এই অভিযোগগুলো করেছেন তাদের সাংগঠনিক দক্ষতা নিয়ে আমরা যে বারবার যে কথাগুলো বলছি, যে প্রশ্নগুলো বলছি, তারাও কিন্তু একই প্রশ্নই তুলবে। সান মারিনোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। স্কোয়াডের খেলোয়াড়রা উচ্ছ্বসিত জানিয়ে ম্যাচ জিততে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছেন বাংলাদেশের হেড কোচ থমাস ডুলি। অন্যদিকে সান মারিনোর আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন দলের ম্যানেজার আমির খান। তবে ইতালিতে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো করতে আত্মবিশ্বাসী ফাহমিদুল ইসলাম। Overall, the mood of the players are very good, so they like it to be here in Europe and play the first game, and we're trying to do everything to win that game, bring those points home. গতকালকে আমরা ঠান্ডার মধ্যে ট্রেনিং করেছি, আজকে টোটালি একদম মানে টোটালি সানি এবং এর সাথে আপনার যেটা বলে যে গরম। আমি মনে করি যে আমাদের টিম অনেক এক্সাইটেড ফার্স্ট টাইম ইউরোপে খেলার জন্য। আমরা সান মারিনোর বিপক্ষে খেলবো। আমাদের একটা টার্গেট যে আমরা জয় নিয়ে ফিরতে চাই বাংলাদেশে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.econ.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.econ এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/econtv।